আমি আসলে এই ভিডিওটা পোস্ট করব কিনা সেটা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছি, কারণ কমপ্লেক্স টপিক এবং কতটা স্বতঃস্ফূর্তভাবে আসলে এই টপিক সম্পর্কে বলা সম্ভব, কোত্থেকে শুরু করব কোথায় শেষ করব, এটাও একটা আসলে দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার। সো ঘটনা যেটা হয়েছে, মিডল ইস্ট জুড়ে একটা যুদ্ধের দামামা বাজছে। দামামা বললে আসলে ভুল হয়, এখানে ইতোমধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। আমরা দেখেছি আয়াতুল্লাহ আলী খামেনি সাহেব এয়ার স্ট্রাইকে ইন্তেকাল করেছেন। সেটা নিয়ে শুরুর দিকে অনেক অনেক ধরনের স্পেকুলেশন ছিল। কেউ বলছিল সম্ভবত আয়াতুল্লাহ আলী খামেনি সাহেব মারা যাননি, তার লোকেশন ট্রেস করার জন্য আমেরিকা এবং ইসরায়েল দাবি করছে যে তিনি মারা গেছেন, এবং তিনি যখনই আসলে লাইভে আসবেন, টেলিভিশনে আসবেন, তখন তার লোকেশনটা ট্রেস করে তাকে আক্রমণ করাটা সহজ হবে। ইতিমধ্যে এমন ঘটনাও আমরা দেখেছি যে ইরানের একটা স্কুলে বম্বার্ড করা হয়েছে এবং স্কুলের প্রচুর শিক্ষার্থী, ছোট ছোট ফুটফুটে বাচ্চা মারা গেছে সেই বোমের আঘাতে। এবং একটা ছবি, যে ছবিতে দেখা যায় যে একটা স্কুল ব্যাগ, রক্তাক্ত স্কুল ব্যাগ একটা শিক্ষার্থীর, সেই শিক্ষার্থীটা দুনিয়ায় নাই, আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছে। সো সেই ব্যাগটা একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ইতোমধ্যে আপনারা অনেকেই দেখেছেন। সো এই ছবিগুলো যখন আসলে আমাদের সামনে আসে, বা আমরা যখন দেখি যে কোথাও বিভৎস হত্যাকাণ্ড চলছে, কোথাও যুদ্ধ চলছে, তখন আমরা আসলে এই বিষয়টাকে কিভাবে দেখি? প্রশ্নটা আসলে এই কারণেই করলাম, কারণ বিশ্বের যে কোনো জায়গায় যদি কোনো ধরনের যুদ্ধ দেখা দেয়, তাহলে অন্তত আমাদের দেশের সোশ্যাল মিডিয়া অনেক বেশি উত্তপ্ত হয়ে ওঠে। কোনো একটা পক্ষকে সাপোর্ট করাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেন দেখে মনে হয় যে এটা কোনো যুদ্ধ না, এটা একটা চারকোনার রিং এর ভিতরে ডাব্লিউডাব্লিউইর ম্যাচ চলছে এবং কাউকে না কাউকে আমার সাপোর্ট করাটা প্রয়োজন। আমার কথাটা শুনে আপনাদের কাছে শুরুর দিকে অনেক বেখাপ্পা লাগতে পারে, অনেক বেমানান লাগতে পারে, মনে হতে পারে যে আমি হঠাৎ এই ধরনের কথা কেন বলছি। আমার মনে হয় যে আমি কথাগুলো কিভাবে বলছি, এটা আপনি যদি শেষ পর্যন্ত না শোনেন, তাহলে আলবাত আপনি আমাকে ভুল বুঝবেন এবং মনে করবেন যে আমি আসলে সম্ভবত আমি আপনার মনের কথাগুলো বলছি না। তো আমার প্রধান কাজ কিন্তু আপনার মনের কথাগুলো বলা না, আমার কাজ হচ্ছে আমার মনের কথাগুলো বলা। এখন দুইজনের মনের কথা সেম নাও হতে পারে, এমন হতে পারে যে আপনার ভিউ পয়েন্ট আর আমার ভিউ পয়েন্ট আলাদা। তবে আমি রিকোয়েস্ট করব যে যদি আপনার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন, কারণ এই ভিডিওতে আমি একেবারে আমার মনের কথাগুলো তুলে ধরার চেষ্টা করব এবং এমন একটা হিউম্যান ব্রেইনের বিহেভিয়ার নিয়ে কথা বলবো যেটা সাবকনশিয়াস মাইন্ডে আমাদের সবারই চলে, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের মেইন মাইন্ড বা আমাদের যে জাগ্রত মন, সেখানে হয়তো বা আমরা এটা বুঝতে পারি না। ধরেন এই যে আয়াতুল্লাহ আলী খামেনি সাহেব মারা গেলেন, বা একটা রক্তমাখা স্কুল ব্যাগের ছবি, এগুলো দেখার সাথে সাথে না আমাদের অনেক কষ্ট লাগে, রাইট? অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে, আমরা অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে উঠি। এর পেছনে বেশ কয়েকটা রিজনও আছে যেগুলো একদম ভ্যালিড এবং লেজিট রিজন। যেরকম যে ওখানে যিনি মারা যাচ্ছেন তিনি মুসলিমদের হয়ে ফাইট করছিলেন। মুসলিম ইন আ সেন্স, এখানে শিয়া সুন্নি অনেক ব্যাপার আসবে, বাট আমার দিক থেকে মনে হয় আমি এত বেশি কাস্ট সিস্টেমে যাব না। আমি একেবারে রিসেন্টলি একেবারে সাদামাটাভাবে বিশ্বাস করব যে উনি সত্যিকার অর্থে ফিলিস্তিনের মুসলিমদের পাশে দাঁড়িয়েছিলেন যখন পুরো আরব বিশ্ব চুপ ছিল। বা যেই শিশুটা মারা গেছে স্কুল ব্যাগটা রেখে, একটা মুসলিম পরিবারের সন্তান ছিল, বা মুসলিমদের উপরে এত আঘাত হচ্ছে যেখানে আমরা মুসলিমরা হয়ে কিছু করতে পারছি না, এটা খারাপ লাগার একটা দিক। অবশ্যই খারাপ লাগাটা স্বাভাবিক। আবার এরকমও হতে পারে যে আমাদের নিজেদের অনেক আত্মীয় স্বজন, আমাদের নিজেদের দেশের অনেক মানুষ আসলে মিডল ইস্টে থাকেন, সেখানে চাকরি বাকরি করেন, সেখানে অনেকে সেটেলও হয়েছেন, অনেকে প্রবাস জীবন পার করছেন। তো তাদের কথা আমাদের মাঝে মাঝে মাথায় আসে যে মিডল ইস্টে যদি যুদ্ধ হয় তাহলে তাদের অবস্থা কেমন হবে, তারা জীবনযাপন কিভাবে করবেন, তাদের রুটি রুজি রিজিকের অবস্থা, যদি রিজিকের মালিক আল্লাহ, তারপরে যুদ্ধের কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ইনকাম করার কথা সেটা অনেক সময় বন্ধ হয়ে থাকে। সো এই ধরনের অনেক ধরনের চিন্তা থেকে আমাদের খারাপ লাগাটা কিন্তু স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করে দেখেন, এখানে ইউজারের থেকে ক্রিয়েটর বেশি, কন্টেন্ট ক্রিয়েটর বলেন, বা একজন লেখালেখি করে, বা একজন ভিডিও বানায় বা ছবি আপলোড দিয়ে টাকা ইনকাম করতে চায়, এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। এবং রিসেন্ট টাইমসে এটা এত পরিমাণ বেড়েছে যে এটা আপনারা খুব হাতে গুণে শেষ করতে পারবেন না। এটা অনেক বেশি আকারে ফলো করেছে। তো আপনি দেখবেন যে কিছু হলেই এআই দিয়ে ছবি তৈরি করা হয়, কিছু হলেই এআই দিয়ে ভিডিও তৈরি করা হয়, একটা ভুয়া নিউজ লাইক কমেন্ট ভিউজের আশায় ছড়িয়ে দেওয়া হয়, সেইগুলো আমরা শেয়ার করি বা সেগুলো থেকে দেখার চেষ্টা করি। এগুলো আসলে কেন হয়? শুধু কি টাকার জন্য? বিষয়টা আসলে কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে যে আমরা একটা জিনিস দেখে কষ্ট যেরকম পাই, ওই কষ্টটা যখন আমাদের নিয়মিত অভ্যাসের পরিণত হয়,
তাহলে ওই কষ্টটাকে আর কষ্ট না, আমাদের সাবকনশিয়াস মাইন্ড আনন্দ হিসেবে গ্রহণ করে। মানে কথাটা শুনতে একটু মনে হতে পারে কঠিন, বাট আমি একটু সহজে ব্যাখ্যা করি। যেমন ধরেন, বিশ্বের যে কোনো জায়গায় যুদ্ধ লাগলে আমাদের সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়, সেই উত্তপ্ত নিউজ কিন্তু আমাদেরকে খারাপ লাগায়, বাট আমাদের ব্রেন কি চায়, আরও কি হচ্ছে দেখতে চায়। মানে কয়টা বোম পড়লো, কয়টা মানুষ মারা গেল, মানুষগুলোর মধ্যে কে মুসলিম, কে খ্রিস্টান, কে ইহুদি, অথবা কার বেশি ক্ষতি হলো, অথবা আয়াতুল্লাহ আলী খামেনি সাহেব কি আসলেই মারা গেছেন কিনা, এইটা নিয়ে এআই দিয়ে ছবি তৈরি করে কোন ছবিটা আসলে সত্যি, ডান মানে বাম দিকে ঘাড় ঘুরিয়ে রেখেছেন ওই ছবিটা সত্য, নাকি উপরের দিকে তাকিয়ে আছেন এই ছবিটা সত্য। আমাদের ব্রেন আসলে অনেক চায়, অনেক কিছু জানতে চায়। হতে পারে এটা বিশ্ব পলিটিক্স নিয়ে জানার শোনার ইচ্ছা আমাদের ব্রেনের মধ্যে থাকতে পারে, কিন্তু এই যে সাবকনশিয়াস মাইন্ড আপনার খারাপ লাগাটাকে নিত্য নৈমিত্তিক জীবনের একটা অংশ বানিয়ে ফেলছে। ভালো জিনিস দেখলে যেরকম ডোপামিন হ্রাস হয়, খারাপ জিনিস দেখলেও কিন্তু ডোপামিন হ্রাস হয়, এবং খারাপ জিনিসটা যখন ডেইলি লাইফের অংশ হয়ে ওঠে, তখন এই খারাপ জিনিসটা মানুষ বারবার করে জানতে চায়, আরো জানতে চায়, আরো বুঝতে চায়। ওই মেইন মাইন্ডে আমাদের খারাপ লাগে, কষ্ট লাগে, কিন্তু সাবকনশিয়াস মাইন্ড একটা স্যাডিস্টিক বিহেভিয়ার একসেপ্ট করে নেয়, বা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আমরা স্যাডিস্টিক হয়ে উঠি। মানে হয় না যে অনেক কষ্ট লাগছে, কিন্তু কষ্ট লাগাটাই একসময় ভালো লাগার কারণ হয়ে ওঠে। বরং ওই কষ্টের নিউজগুলো সামনে না আসলে মনে হয় যে আমার মধ্যে ফোমো কাজ করছে, আমি ফেয়ার অফ মিসিং আউটের মধ্যে ভুগছি, যে আমি কি জানলাম না, কি হচ্ছে। মানে কথাটা আমার কেন মাথায় আসলো, কারণ আমাদের নিজেদের দেশের মধ্যে কিন্তু এখন অনেক ঝামেলা। 2 দিন আগেও দেখলেন যে আমাদের দেশে একের পর এক নারী, শিশু ধর্ষণের শিকার হচ্ছে, তাদের লাশ কোনো সময় একেবারে খোলা ময়দানে বিক্ষিপ্ত অবস্থায় পাওয়া যাচ্ছে। একটা ছোট্ট শিশুর লাশ একটা নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় পানির নিচে পাওয়া গেছে, যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। সো এই ইস্যুগুলো না আমাদেরকে অত টানে না যতটা ওই অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ, মিসাইল, কামান, দাগা, গুলি এগুলো টানে। মানে আমি 2 দিন আগেও গতকালকে একটা ভিডিও আপলোড করেছি, যেখানে আমি আমার দেশের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি। সেখানে অনেক মানুষ কমেন্ট করেছে যে মিডল ইস্টে কি হচ্ছে, ইরান ইসরায়েলের মধ্যে কি চলছে, এইগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করেন। যে কোনো যুদ্ধ হলে আমি তৎক্ষণাৎ ভিডিও তৈরি করার পক্ষে না, আমি আসলে ওই টপিকগুলো নিয়ে আরো অনেক বুঝতে চাই, আরো অনেক অপেক্ষা করি। অনেক সময় দেখা যায় যে যুদ্ধের মুহূর্তে, যুদ্ধকালীন সময়ে অনেক নিউজ আসলে খুব দ্রুত মানে দেখা যায় যে পরিবর্তন হয়। একটা সময় আপনি দেখবেন যে একটা ঘটনা ঘটেছে, পরক্ষণে দেখবেন যে ওই ঘটনাটা আসলে ঘটনা ছিল না, ছিল হচ্ছে একটা গুজব। সো অনেক কিছু ফ্যাক্ট চেকিং এর ব্যাপার এখানে থাকে। তো এই ফ্যাক্ট চেক গুলো করতে গিয়েই আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ইরানে যতটুকু না যুদ্ধ হচ্ছে, বাংলাদেশে কিছু ক্ষেত্রে তার থেকে বেশি যুদ্ধ হচ্ছে এই সমস্ত গুজব, ফেক নিউজ, লাইক, ভিউজ, কমেন্ট, আর কিছুটা আমাদের স্যাডিস্টিক বিহেভিয়ারের কারণে। সো আমার পক্ষে আসলে এই মুহূর্তে ইরানের জন্য বা ইরানের হয়ে ভিডিও তৈরি করাটা পসিবল না। হ্যাঁ, আমি অবশ্যই একজন মুসলিম হিসেবে আমার কি করণীয় কি না করণীয় সেটা আমার মনে হয় যে আমার মাথার মধ্যে আছে, কিন্তু এত বেশি ফেক নিউজ আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা প্রশ্ন। আমার মনে হয় যে আমি ভিডিওটা একেবারে এডিট ছাড়াই আপলোড করেছি, জন্য আপনারা আমার সম্পূর্ণ কথা বুঝতে পেরেছেন। এখানে আরো অনেক কিছু করা সম্ভব ছিল, এখানে অনেক কিছু বলা সম্ভব ছিল, কিন্তু আমার মোদ্দা কথা এই যে যুদ্ধ শুধুমাত্র আসলে মিডল ইস্ট বা কোনো একটা জায়গায় হচ্ছে না, যুদ্ধ আসলে সার্বজনীন ভাবে হচ্ছে। কিছু ক্ষেত্রে অন্য জায়গায় কি যুদ্ধ হচ্ছে সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজের মধ্যে কি যুদ্ধ হচ্ছে সেটার সাথে ফাইট করা, এবং এটাই আমি মনে করি সর্বোত্তম জিহাদ। যে আমি আমার নফসের সাথে ফাইট করে পারছি কিনা, আমি আমার একেবারে হাতের নাগালে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলো নিয়ে আমি কথা বলতে পারছি কিনা। কিছু ক্ষেত্রে আমার মনে হয় এটা বেশি ইম্পর্টেন্ট। সো স্যাডিস্টিক মাইন্ডকে বেশি পাত্তা দিয়ে আমরা বড় বড় যুদ্ধের দিকে না তাকিয়ে যদি নিজেদের যুদ্ধের দিকে তাকাই, আমার মনে হয় সেটা আসলে বেশি ইম্পর্টেন্ট, অন্তত পক্ষে এই মোমেন্টে। বাকি কিছু হচ্ছে এত বেশি গবেষণার কিছু নাই। আমরা জানি আমরা কাকে সাপোর্ট করি বা কাকে সাপোর্ট করা উচিত, তাদের জন্য আমরা আল্লাহর কাছে অবশ্যই দোয়া করি। আল্লাহ পুরো বিশ্বের মুসলিম উম্মাকে অবশ্যই হেফাজত করুক। আমাদের যে লং কষ্টের ইতিহাস, অনেক বছর ধরে আমরা যে কষ্টে আছি মুসলিম উম্মাহ হিসেবে, সেই কষ্টের খুব দ্রুতই সমাধান হোক, এটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া। তবে আমার মনে হয় যে আমি কি বোঝাতে চেয়েছি সেটা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন।